নমস্কার বন্ধুরা, আমি হলাম রাতের শেষ অতিথি থেকে তোমাদের রাহুল। তোমরা তো এর আগে অনেক গল্প শুনেছ, অনেক কিছুই অনুভব করেছো আমাদের গল্প শুনে। কিন্তু আজকের বিষয়টা হয়তো একটু আলাদা, ঠিক আছে? হয়তো এটা একটা সত্যিকারের ঘটনাও বলা যায়। আবার এটা অনেকের সাথে একটা লাইফের এক্সপেরিয়েন্সও বলা যায়। তো ওইটাই একজন আছেন আমার দিদি, যে তোমাদেরকে বলবে যে তার লাইফে ভৌতিক এক্সপেরিয়েন্সটা বা অনুভব তারা করেছে, সেই গল্পটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবে। তো তোমরা শোনো ভালো করে, কারণ আরো ভালো, ভালো হয়তো অ্যাডভেঞ্চার, আরো ভালো, ভালো হয়তো জিনিস তোমরা শিখতে পারবে। কারণ অনেক জিনিস, অনেক গল্প আমাদেরকে অনেক কিছু শিখিয়েও যায়, যেটা আমরা নেক্সট টাইম থেকে হয়তো সেই ভুলটা যাতে না করি, সেটাতেও একটা আমাদেরকে দেখতে হবে। তো যাই হোক, বেশি টাইম নষ্ট করব না তোমাদের। তো দিদি, এবারে তুমি তোমার গল্পটা এবারে বলো আমাদের বন্ধুদেরকে, যেটা ওনারা শুনুক এবং ভালো লাগবে ওনাদের নিশ্চয়ই। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এই যে গল্পটার আমি বলতে যাচ্ছি এটার সময় হচ্ছে 2016-র ব্যাপার। 2016 এপ্রিলে আমরা সেন্ট জেভিয়ার্স কুশীনগর ওখানে জয়েন করি স্কুলে। এমনি ভালোই চলছিল, কিন্তু একটু অকওয়ার্ড এরিয়ায় স্কুলটা ছিল। তোমার ওই ন্যাশনাল হাইওয়ে 28, ওটার ওপর স্কুলটা পড়তো। আশেপাশে বাড়ি বলতে গেলে কিছুই ছিল না। স্কুলটা ছিল, একটা হসপিটাল ছিল, এরকমই ছেড়ে ছেড়ে কিছু কিছুটা জায়গা ছেড়ে ছেড়ে এরকম হাইওয়ের উপর ছিল। তো ফার্স্ট আমাদের যেটা এক্সপিরিয়েন্স হয় ওখানে 2016-র মে মাসে, মে জুনে যখন গরমের ছুটি পড়ে, তো আমরা সদ্য সদ্য জয়েন করেছিলাম। ওই জন্য আমরা সেবার কলকাতায় ফিরে আসিনি, আমরা হোস্টেলেই থেকে গেছিলাম। যেহেতু আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ওখানে ম্যানেজার ছিলেন, তো সেই কারণে ওই যে বিল্ডিংটাতে আমরা ছিলাম ওর পাশে একটা নতুন স্কুলের বিল্ডিং তৈরি হচ্ছিল। তো দেখাশোনার পুরো দায়িত্বটা দাদার উপর ছিল। তাহলে পুরো স্কুল খালি। আর আমরা তখন ওখানে রয়েছি। আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে। ছেলে তখন খুবই ছোট, আর গার্ড দিয়ে ছিলেন। তো আমরাই বাকি সবাই বাড়ি চলে গেছিলাম। তো নানা রকম আওয়াজ, মানে ওখানে আমরা সবসময় শুনতে পেতাম রাত সন্ধ্যার পর থেকে। যেমন আমরা নিচতলা থেকে ওপরের তলা মনে হতো বেঞ্চ কেউ সরাচ্ছে। তো যেহেতু ম্যানেজার পুরো স্কুলের দায়িত্বর পর, ও মাঝে মাঝেই গার্ডকে নিয়ে ওপরে যেত, কিন্তু গিয়ে দেখতো বেঞ্চ যেমন সাজানো ছিল সেরকমই সাজানো আছে, কিছুই না। আর জানলা দরজা সমস্ত কিছু বন্ধ, তারপরেও এরকম আওয়াজ কেন হতো, মানে ওটার কোনো সঠিক কারণ আজ পর্যন্ত আমরা জানি না। এখনো যে পুরোনো টিচার্সদের ওখানে একজন দুজন আছেন, ওনারা এখনো বলে যে এখনো শোনা যায়। ওটা কিন্তু সঠিক কারণ আজ পর্যন্ত আমরা জানি না। কিন্তু দরজা খুলে গিয়ে দেখা যায় যে বেঞ্চ, চেয়ার, টেবিল, বোর্ড এবং কম্পিউটারের পোডিয়াম সবকিছুই ঠিকঠাক আছে। কারণ স্কুল বিল্ডিং এর 9-10 আর কেজি সেকশনটা হচ্ছে পুরোনো বিল্ডিং এর ওপরে, আর নিচে সব রেসিডেন্সিয়াল প্লেসটা আর অফিসগুলো সামনের দিকে, আর নতুন বিল্ডিং এ বাকি ক্লাসেস গুলো চলে। তো এই একটা ঘটনা। তারপরে কিছুদিন বাদে তোমার 20 ডিসেম্বর কথা বলছি, মানে মে থেকে ডিসেম্বর পর্যন্ত অনেকটা লং সময় যায়। কিন্তু ওগুলো যেহেতু লং লেন্দি স্কুল চলছিল, হস্টেল খোলা ছিল, হস্টেল খোলা থাকলে তো পুরো বাচ্চারা 24 ঘন্টাই থাকে। ওগুলো কাজের মধ্যে মানে মানুষ হাঁপিয়ে গেলে অত ওগুলো এইসব জিনিসগুলো নিয়ে মানুষ ভাবার টাইম পায় না। 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 তো হঠাৎ একটা ঘটনা ঘটলো কি, একজন বাঙালি টিচার ছিলেন আসানসোলে, উনি মারা গেলেন। সুব্রতার নাম ছিল ওনার। উনি না বাথরুমের ভিতরে মারা গেলেন। বাথরুমের ভেতর? হ্যাঁ, হ্যাঁ, বাথরুমের ভিতরে ওনার স্ট্রোক হয়। আর খুব আওয়াজ হচ্ছে, হঠাৎ করে একটা গোঙানির আওয়াজ পায়। ওনার সাথে যিনি ছিলেন রাহুল স্যার, তো উনি ভোরবেলা সবাইকে ডাকলেন। তো আমার দাদাকে বেশি তাড়াতাড়ি ডাকতে হচ্ছে সবার আগে, কেন ওকে ইনফর্ম করা দরকার প্রথমে। তো তো আমি সবার আগেই জানতে পারি, আমিও গেছিলাম।
যেহেতু উনি বাথরুমে গেছিলেন তো আমাকে বলা হলো, "আপনি রেডি তো আপনি যান, আমরা দেখছি কি হচ্ছে।" তারপর দরজা ভেঙে ওনাকে বার করা হয়। হসপিটালাইজ করতে, করতে উনি রাস্তাতেই মারা যান। মানে হসপিটালে নিয়ে যেতে, যেতেই মারা যান। তো উনার মৃত্যুটা একটা রহস্য হয়ে আছে। আমরা জানি না। পরে ওখানে বেঁচে একজন গার্ড ছিলেন বয়স্ক। উনি বলেছিলেন যে ওখানে একজন মহিলা, প্রেগন্যান্ট মহিলা বাচ্চা সমেত চোখ বাদ করে মারা যান। ওই রুমটাতেই ছিলেন। তো জানি না তার সত্যতা কিছু পাইনি। কারণ যেহেতু ওটা স্কুল, একটা বিজনেস প্লেস, প্রাইভেট স্কুল। তো প্রিন্সিপাল ম্যাম বলে দিল, "ঘটনা যাই হোক না কেন আমরা এগুলো বাইরে কাউকে ডিসক্লোজ করব না। মানে বাইরে এগুলো নিয়ে আলোচনা হবে না।" তো আমরাও সেই মতো নিজেদের মধ্যে আলোচনা করলেও সেটা বাইরে কখনো প্রকাশ করিনি। কিন্তু সবাই একটু ভয়ে, ভয়েই থাকতাম। আচ্ছা। হুম। তারপরে একদিন ঘটনা ঘটে ২০১৬ র ২৩ হুম, ২৩শে ডিসেম্বর। তোমার ওই পরের দিন পিটিএম ছিল। পিটিএম হচ্ছে প্যারেন্ট টিচার্স মিটিং হয়। তো সেইজন্য নিউ বিল্ডিংটা যেহেতু নতুন ছিল ওখানে সব দেখভাল করছিল। এবার সন্ধ্যাবেলা আ তোমার দাদা গিয়ে দেখতে গেছেন যে সমস্ত কাজ ঠিকঠাক করেছে কিনা স্টাফরা। তখন হঠাৎ করে বাল্বগুলো ঠিকই জ্বলছিল। মানে উনি যখন ঢুকলেন তখন বাল্ব ঠিক ছিল। যখন একটা, একটা ঘর রুম চেক করে, করে উনি বেরোচ্ছিলেন, পুরো মানে বিল্ডিং এ উনি একাই ছিলেন তখন। লাইটগুলো কখনো নিভছে, কখনো জ্বলছে, নিভছে, জ্বলছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। আর ওই সময়ে ওনার কাছে একটা ফোন আসে। নাহলে মানে আ উনি একটু ঘাবড়েই গেছিলেন যে হঠাৎ করে সবকটা লাইটে এরকম মানে অদ্ভুত বিহেভিয়ার এরকম কেন এটাই একটা কাজ। হি, হি। কিন্তু যখন ফোনটা আসে, উনি ফোনটা রিসিভ করেন, তখন কিন্তু লাইটগুলো নরমাল হয়ে যায়। না ওখানে কি মানে এরকম অনেক সময় হয় যে কোনো, কোনো স্কুলের অনেক মানে প্রিভিয়াস ঘটনা থাকে। হ্যাঁ। ওখানে কি এরকম কোনো ঘটনা হয়েছিল প্রিভিয়াস মানে সেটা কি কোনো কারণে জানা গেছিল? কারণ একসাথে এত কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটি তো আর হওয়াটা সম্ভব মানে স্বাভাবিক ব্যাপার নয়, তাই না? এটাই হচ্ছে আরকি ব্যাপার। এটা হচ্ছে আমরা যখন জানি ব্যাপারটা, আরেকটা খুব বড় ইনসিডেন্ট ঘটে তারপরে জানা যায়। আ তো এই আমাদের উনি বলেছিলেন যে মেবি এটা কবরস্থানের ওপরে না মানে যেটা পুজো শুদ্ধিকরণ কিছু না করেই স্কুল বিল্ডিংটা তৈরি করা মানে হয়েছে। আমরা যেটাকে ভিত পুজো বলি না? কোনো বাড়ি করার আগে যে তো এই বিল্ডিংটা মানে যেটা ওল্ড বিল্ডিং ছিল সেই জায়গাটা যেই অবস্থায় ছিল আর নতুন বিল্ডিংটার জমিটা মানে যে অবস্থাতে ছিল আ উন যিনি মালিক ছিলেন উনি ওখানকার প্রাক্তন ডিএম ছিলেন। ওইভাবেই মানে জিনিসটা কিনে নিয়েছিলেন। আর তারপরে পুজো আচ্ছা মানে অফিস রুম যেগুলোকে করা হয়েছিল মনে হয় ওখানে একটুখানি পুজো ছোট করে যেমন ওনাদের পুজো হয়। ওনাদের নিয়মে ওনারা পুজো করে নিয়েছিলেন। তারপরে আর মানে স্পেশাল পুজো কোনো কিছুই তখনও করা হয়নি। আ তো এরপরে এই অ্যাক্টিভিটির পরে আরেকদিন ছিল তোমার এইটা তো বললাম ২৩শে ডিসেম্বরের কথা। এরপরে ২৫শে ডিসেম্বরের আগেও একদিন মানে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল ২৫শে ডিসেম্বরে এমনি ক্রিসমাস উপলক্ষে। তো তখন আ ওরকম সমস্ত প্রোগ্রাম শেষ হওয়ার পরে ক্লাসের মধ্যে মানে ক্লাসগুলো ডেকোরেশন করা হয়েছিল। আবার ক্লাসের মধ্যে সেলিব্রেশন হয়েছে। হওয়ার পরে এবার ২৫শে ডিসেম্বরের পরে ছুটি পড়ে গেল। এবার তোমাদের দাদা গেছে ওখানে সমস্ত কিছু মানে লক করার জন্য যে লক করে সব লাইট ফ্যান অফ করেছে কিনা। আমি লক করে মানে ৪-৫ দিনের জন্য একদম বন্ধ হয়ে যাবে স্কুল। ওইটা মেইন গেটে তালা দেওয়ার জন্য গার্ডকে নিয়ে গেছিলেন। তো দুজনে চলছে। এবার হঠাৎ করে বাথরুমের কলের আওয়াজ পাওয়া যায়। তো উনি গার্ডকে বললেন যে, "তুমি তালা লাগাও, আমি বাথরুমের নলটা বন্ধ করে আসছি।" তো উনি বয়েজ বাথরুমে গিয়ে যেই নলটা বন্ধ করে দিয়েছেন। যেই নলটা বন্ধ করাতে আবার গার্লস বাথরুমের উম মানে নিজের থেকেই কলটা খুলে গেছে। আ পাশাপাশি দুটো বাথরুম গার্লসের আবার গিয়ে গার্লসেরটা যে বন্ধ করেছে, আবার বয়েজেরটা খুলে গেছে। মানে বিরাট ৫ মিনিট ধরে উনি ওটাই করেছে যে একবার ওটা বন্ধ করছে তো ওটা খুলে যাচ্ছে, ওটা বন্ধ করছে তো এটা খুলে যাচ্ছে। তো করতে, করতে উনি গার্ড দেখে জাস্ট ডেকেছেন তো তারপরে জিনিসটা বন্ধ হয়েছে।
নইলে উনি একটু ঘাবড়েই গেছিল। এটা কিরকম মানে নলটা নিজে বন্ধ করছে টাইট করে, তারপরে ওটা খুলে যাচ্ছে কি করে? এই একটা এক্সপেরিয়েন্স আর এবার যখন ২৫ তারিখে ছুটিটা হয়ে গেল, এবার স্কুল ফাঁকা। ওই ছুটিটাতে আবার ২ জন দার্জিলিং এর ম্যাডামও আমাদের সাথে ছিলেন। আর মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা ৫ জন মানে আমার ছেলেকে নিয়ে বলছি, ওর তো তখন ছোট ছিল। তো আমরা রয়েছি সারাদিন ধরে আমরা নিজেরাই মাংস-টাংস কিনে নিজেদের মতো পিকনিক-টিকনিক করেছি। এবার মুভি প্ল্যান হয়েছে। তখন ওই 'কনজিউরিং' মুভিটা রিলিজ করেছিল। আমরা ভাবলাম যে মুভি দেখা যাক। তো ওই স্কুলে প্রত্যেকটা ক্লাসে কম্পিউটার পোডিয়াম ছিল। আ ওটাতে সবকটাতেই মানে মুভি দেখার মতো অবস্থায় ছিল। আমি নিজে চেক করেছিলাম যে আমি যে বিল্ডিং এ আছি ওল্ড বিল্ডিং এ সবকটাই চলছে। কিন্তু আমরা যখন গেলাম ৪ জন ৫ জনে মিলে দেখতে, তখন একটাও পোডিয়াম অন করা যাচ্ছিল না। একটা করে তালা খুলছি একটা ক্লাসরুমের, কিন্তু কিছুতেই পোডিয়াম অন হচ্ছে না। অথচ আমরা রেগুলার বেসিস ওই ক্লাসগুলোতে ক্লাস নিতাম। আমরা জানি কোথায় কিভাবে অন হয়, কি হয়। সকালেও দেখে গেছি যে আচ্ছা এটা তো ওকে আছে আমরা এই রুমটাতে বসে দেখব। ঠান্ডার সময় যখন প্রচন্ড ঠান্ডা হয়, হ্যাঁ, আমরা একদম রেডি ছিলাম যে যেই রুমটা সবথেকে কমফোর্টেবল কাছে ছিল সেটা হচ্ছে নার্সারি ক্লাসের ক্লাসটা, ওখানে বসেই দেখবো আমি। কিন্তু ওটা কিছুতেই আমরা অন করতে পারলাম না। তারপরে উপরে গিয়ে ইউকেজি, এলকেজি, নার্সারি, নার্সারির ডি সেকশন কটাতেই দেখলাম যে এ, বি সেকশন দুটো করেই দেখলাম। তারপরে গেলাম আমরা 9-10 এর ক্লাসগুলোতে। যেগুলো ওই বিল্ডিং এ ছিল সেগুলোও অন করা গেল না। আচ্ছা। তারপরে বাধ্য হয়ে আমি ভাবলাম ওগুলো তো একদম নতুন, ওগুলো কোনো ডিস্টার্বেন্স করবে না। হয়তো এইখানে ভোল্টেজে কোনো প্রবলেম হচ্ছে। তো আমরা নতুন বিল্ডিং এ গেলাম। সেখানে একদম কর্নারের বাথরুমের সামনের রুমটাতেই একমাত্র ফোডিয়াটা অন হলো। বাকি কোনো ক্লাসে আমরা অন করতে পারলাম না। মানে আমি কম্পিউটার টিচার না, ইংলিশ টিচার। তবুও আমি কম্পিউটারটা চালাতে জানতাম। তারপরেও পুরো কম্পিউটারের কাজ মানে আমাদের সাথে ২ জন ম্যাম ছিলেন, তার মধ্যে একজন কম্পিউটার ম্যামই ছিলেন। উনিও অনেক চেষ্টা করেও একটা পোডিয়াম অন করতে পারলেন না। অতগুলো বিল্ডিং এ মানে অতগুলো যে ছিল ক্লাসে পারলেন না। তো আমরা মুভি স্টার্ট করি। এবার মুভি যতক্ষণ দেখেছি ততক্ষণ খালি মনে হয় যেন পেছনে কেউ বসে আছে বা জানলার ওই যে আই হোল গুলো থাকে মানে একটু বড় যেখানে প্রিন্সিপাল ম্যাম চেক করতেন ক্লাসে যে ক্লাস শান্ত আছে কিনা, কাঁচের একটা উইন্ডো মতো করা ছিল দরজার মধ্যে। খালি মানে আমাদের মনে হচ্ছে যে ওখান থেকে আমাদের কেউ দেখছে। এটা শুধু একা আমার মনে হয়নি, দাদারও মনে হয়েছে, ওই ম্যাডাম ২ জন ওনাদেরও মনে হয়েছে। তো যখনই ভূতের এন্ট্রিটা হয় মুভিতে, তখনই হঠাৎ করে পোডিয়ামটা ডিস্টার্বেন্স শুরু হয়ে যায়। হঠাৎ করে একটা কোথা থেকে বাংলা গান শুরু হয়ে যায় জোরসে, মানে এত লাউড ছিল মিউজিকটা। অত লাউডে তো আমরা মুভিও দেখছিলাম না। আর কোনো মুভিটা অফ হয়ে অটোমেটিক্যালি একটা গান, গান চলে এলো। হ্যাঁ, অডিও কিন্তু মানে কোনো ভিজুয়ালাইজ হচ্ছিল না। মানে পুরো রুমটা অন্ধকার করেই দেখছিলাম। মানে স্ক্রিনটা হঠাৎ করে বন্ধ হয়ে মানে অদ্ভুত একটা সিচুয়েশন। ওই সময় আমরা সবাই দৌড়ে পালিয়ে গেছিলাম ওখান থেকে। তো ভয় পেয়ে গেছিলাম। কিন্তু যেহেতু ভোলা ম্যানেজারের ওরকম গেট খুলে রেখে সব অন করে রেখে চলে যেতে পারেন না। তো উনি একাই ছিল ওখানে ওই বিল্ডিং এ। তো আমরা আবার পরে মোমবাতি নিয়ে এলাম সাথে। একটু আগুন থাকলে এটা অবশ্য আমরা বাঙালি তো, তো আগুন থাকলে যদি হয়তো মোমবাতি জ্বালিয়ে আবার এসছি আমরা ৩ জনই। আমার বাচ্চাকে নিয়ে আমরা ৩ জন ম্যামই আবার ব্যাক করেছিলাম। তারপরে উনি তালা লাগিয়ে একটা করে ৩-৪ টে তালা ছিল। লাগিয়ে আমরা আমাদের রুমে যে যার রুমে চলে গেলাম। ইভেন ওই ম্যাডাম ২ জন এত ভয় পেয়ে গেছিল যে উনারা নিজেদের রুমেও শুতে পারছিলেন না। তো আমাদের রুমেই কষ্ট করে আরেকটা বেড ঢুকিয়ে ওখানেই উনারা রাতে ছিলেন যে বাকি দিন ছুটি ছিল। মানে খুবই ভয় পেয়ে গেছিলাম আমরা। বিশেষ করে আমরা ৩ জন লেডিস তো খুব ভয় পেয়ে গেছিলাম। এরপরে হাইট ঘটনাটা ঘটে হচ্ছে তোমার মা ১৫ই ফেব্রুয়ারি। ১৫ই ফেব্রুয়ারি এই কারণে বলছি যে স্কুলের ডাইরেক্টর যে ছিলেন উনি একটা পার্টিতে গেছিলেন। ২৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ছিল। উনি গোরখপুরে পার্টিতে গেছিল তো একাই গাড়ি চালিয়ে এসেছিলেন।
মনে হয় কিছু ড্রিংকিং করেছিলেন। মনে হয় না ড্রিংক করেছিলেন উনি, পরে জানা গেছিল। গার্ড বলেছিল আমাদেরকে। আর তো ঠিক ওই সময়তেই মানে উনি যখন সিঁড়ি দিয়ে উঠে উনার রুমে যাচ্ছিলেন, হ্যাঁ, তো হঠাৎ করে কারেন্টটা চলে যায়। আচ্ছা। আ কারেন্ট চলে যাওয়ার পরে উনি সিঁড়ির মুখে একটা মানে ভদ্রমহিলা কোলে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। কিন্তু ওই সময় ওখানে ওইভাবে কারোরই থাকার কথা ছিল না। তখন স্কুল চলছে। হস্টেলে বাচ্চারা রয়েছে। টিচার্সরা নিজেদের রুমে রয়েছেন। উনার রুমটা একটু সেপারেট ছিল। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় একটা রুম ছিল। রুমটা টোটালি সেপারেট করা ছিল। তো ইনি সিঁড়িতে ওরকম ভয় পেয়ে যান। আর ওনার সাথে গার্ডও ছিল। গার্ডও দেখছে। একা না থেকে শুধু স্যার দেখেছেন এবং স্যারের পুরো মেন্টাল ডিসব্যালেন্স হয়ে যায় তারপরে। ওকে। লাগাতার ৬ মাস উনি মানে রীতিমতো পাগলামো শুরু করেন আরকি। মানে উনি কি করছেন, বলছেন, উনি নিজেই বুঝতে পারতেন না। অনেক ডাক্তার-টাক্তার দেখানো হয়, অনেক মানে উনাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হতো। উনি ডিএম যিনি ছিলেন প্রাক্তন ওনার ছেলে। তো তারপরে মানে উনারা এই ভূত, পিশাচ এগুলো কিছু মানতেনই না। আচ্ছা। তো তারপরে একটা বিশাল বড় উনাদের ২.৫ দিনের কিছু একটা পুজো করেছিলেন। উনাদের ধর্ম অনুযায়ী ইউপি আশিস কান্ত। কান্ত টাইটেলটা আমি ঠিক বলতে পারব না কোন ইয়ের কমিউনিটিতে পড়ে ওদের। আর উনাদের রিচুয়াল অনুযায়ী ২.৫ দিন ধরে একটা পুজো হয়। পুরো স্কুলের বিল্ডিং-টিল্ডিং মানে শুদ্ধ করা হয়। তারপরে ধীরে ধীরে সুস্থ হয়েছেন। তো কিছু একটা ওখানে প্যারানরমাল ছিল আরকি। যার জন্য এতগুলো ঘটনা ঘটে। কিন্তু উনি যখন এই ঘটনা থেকে উনি ওভারকাম হলো, আ স্কুলের কিছু স্টাফ কিন্তু খুব বাজেভাবে ওর মানে আমার মনে হয় বাজে ঘটনা তাদের লাইফে ঘটতে শুরু করলে। যেমন ওখানে অনেক পুরনো একটি ম্যাম ছিলেন, উনার হাসব্যান্ডের মানে ইয়াং এজে হঠাৎ করে ডেথ হয়ে গেল। মানে বাইরে ছিলেন। আর হিন্দু-মুসলমান বিয়ে ছিল বলে উনি স্কুলেই চাকরি করতেন। খুব উঁচু পোস্টে ছিলেন, কোঅর্ডিনেটর ছিলেন আমাদের। উনার হাসব্যান্ডের ডেথ হয়ে গেল হঠাৎ করে। তারপরে আমাদের স্কুলের একজন গার্ড তার বাইক অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে গেল। মানে এরকম টাইপের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো আরকি। আর এই কিছুদিন আগে ২ বছর আগেও আমাদের একজন স্টাফ ওখানে ইয়াং এজে মানে ১ মাসের বেবি ছিল। তার অ্যাকাউন্টেন্ট উনি স্কুলটার সাথে ১০-১২ বছর ধরে জড়িত। অ্যাকাউন্টেন্ট উনি বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। লাস্ট ঘটনা এটাই ঘটেছে। মানে এখন আর স্যারের ফ্যামিলিতে হয়তো কিছু হয় না। যারাই জোরে তাদের সাথে কিছু না কিছু এখনো হচ্ছে। মানে এখনো প্যারানরমাল অ্যাক্টিভিটি টা স্কুলের মধ্যে হয়, তাই না? হয় এখন আমি লাস্ট যতটুকু জানি উনি মারা যাওয়ার পরে আমাদের বাকি পুরনো স্টাফ যারা ওনারা আছেন, উনারা বলেন যে বেঞ্চের আওয়াজটা কিন্তু এখনো হয়। এখনো হয়। এখনো হয়। আর রইলো ব্যাপার ওই বিল্ডিং এ সারাদিন বন্ধই থাকে। রাতের পরে কেউ যায়ও না। বিকাল বেলাটা ওই সময়টা কেউ যায় না আরকি। যাওয়াটাই সবাই ছেড়ে দিয়ে। তাই কাজেই ওইখানকার ঘটনা কিছু জানা যায় না। পেট্রো সিং যে যিনি ছিলেন উনি সবথেকে পুরনো গার্ড ছিলেন। উনিও কিন্তু মারা গেছেন। উনিও নেই এখন। তো উনি বলতেন যে ওখানে একটা কবরস্থান ছিল। উনি যখন ছোট ছিলেন, উনি স্কুলে পড়তেন। তখন ওখানে কবরস্থান ছিল। উনি লোকাল ছিলেন ওখানকার। এইখানে এবার কবরস্থান মানে হচ্ছে মুসলিমদের ব্যাপার। অবশ্যই। আ তো হতে পারত ওনাদের কোনো কিছু থেকে গেছিল। এবার এইটা একটা বড় এক্সপেরিয়েন্স মানে আমরা হয়তো জীবনে কোনোদিন ভুলবও না এগুলো। আচ্ছা। এই পর্যন্তই এই ঘটনাটা এই পর্যন্তই। কারণ আমরা ওখানে ছিলাম তোমার ২০১৮ পর্যন্ত। ২০১৬, ১৭, ১৮ তারপরে আমরা আবার বিহারে শিফট করি আমার নর্থ ও, বুঝলাম। তো আরেকটা যেটা কোয়েশ্চেন রেজ হয়ে যাচ্ছে যে সেটা তোমার ক্ষেত্রে যে
তুমি এমনি কি মানে ফিডব্যাক দিতে চাও এসব ভূত, প্রেত, তারপরে ওই যে জিন, তারপরে আরো যে জিনিসগুলো আছে যে এগুলি কি আদৌ সত্যি হয়? মানে এটা কি হতেও পারে? নাকি তো আমি সবটাই একজন আমার এতগুলো বাড়ির মেয়ে, তো আমি অনেক মন্ত্রতন্ত্র করি। আমি জানি যে আমি কিন্তু নিজে অনুভব করেছি অনেকবার। ওই হয়তো এদের চোখে দেখা যায় না, যেমন ঈশ্বরকে আমরা চোখে দেখতে পারি না। তো একটা জিনিস আমাদের এটা ভেবে দেখা দরকার, যদি ঈশ্বর থাকে, মানে যদি পজিটিভ কিছু থাকে, তাহলে নেগেটিভ কিছুর অস্তিত্ব আমাদের স্বীকার করে নিতেই হবে। আ তাই কি না? সে অবশ্যই একটা ব্যাপার আছে। কারণ ভালো জিনিস থাকলে তো খারাপ জিনিস থাকবে। খারাপ জিনিস থাকবেই। এরকম ভালো জিনিসটা কদর করবো না তো না? সে তো অবশ্যই। একদম এটা হকের কথা একটা। এটা আমিও মানি খুব। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবারে এখন এমনি প্যারানরমাল অ্যাক্টিভিটি বলতে মানে তোমার এরকম কিছু মনে হয়েছে যে তোমার সাথেই পার্সোনালি ঘটেছে? আর কেউ ওটা অনুভব করতে পারেনি? না, আমার সাথে এটা পার্সোনালি ঘটেছে, আমি এই কারণে বলব। আমার না একটা কথা খুব মনে হয়। আমার একটা কথা মনে হয় যে শব্দটাকে না আমরা খুব মানে ক্যাজুয়ালি ধরি, যে এখন আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ, একটা শব্দ তৈরি হচ্ছে, তুমি সেটা শুনছো। কিন্তু অনেক শব্দ থাকে যেগুলো মানে মানুষ শোনে না, ইগনোর করে যায়। সেটা কিন্তু থেকে যায়। আচ্ছা। এই কারণে আমার মনে হয় যে বেঞ্চের আওয়াজগুলো যখন হতো ওখানে, হুম। বাচ্চারা কাঁদতো, হৈ হুল্লোড় করছে। পিসি শব্দ হয়তো ওই ক্লাসরুমটার মধ্যেই থেকে যেত। এবার দরজা জানলা বন্ধ হওয়ার পরে সেই শব্দগুলো আমরা হয়তো শুনতে পেতাম। যে যেটাকে বলে অনুরণন হওয়া। তো শব্দের মধ্যেই মানে ভূত তো ডিরেক্ট আসতে পারে না। আ কিছু তো একটা তার অবলম্বন দরকার। তো আমার মনে হয় এই মানে অবলম্বনগুলো সেই শব্দগুলোই ক্রিয়েট করে। ওকে। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি। একদম, একদম ওটা হয়। আর আরেকটা যেটা এখন মানে মানুষের মুখে, মুখে খুব চল আছে যেটা হচ্ছে আ ও ব্লাক ম্যাজিক। এই জিনিসটার ব্যাপারে যদি কিছু বলো তাহলে মানে আইডিয়া যদি কিছু থাকে বা কিছু এক্সপেরিয়েন্স আছে যদি এই ব্যাপারটা নিয়ে? ব্লাক ম্যাজিক নিয়ে যদি বলো, ব্লাক ম্যাজিক নিয়ে আমি একটা মানে কিছুদিন আগেও আমার এক বন্ধুকে বলছিলাম, আমার লাইফে ব্লাক ম্যাজিকের একটা বড় ভূমিকা আছে। আমার মা আজকে নেই পৃথিবীতে। আচ্ছা, হুম। মায়ের একবার মানে খুব বড় একটা শরীরে প্রবলেম হয়েছিল বলে আমরা একজন তান্ত্রিককে কল করা হয়। মানে আমার মেসোমশাই জ্যোতিষ ছিলেন। উনি একদিন তান্ত্রিককে কল করেন। তো উনি কিছু ওই ঢেলে-ফেলে দেয় না? মানে ওরকম করার পরে মা মোটামুটি সুস্থ হয়ে গেছিলেন। তো কিছুদিন বাদে আবার মায়ের ওই ডায়াবেটিস ছিল যেহেতু, সেহেতু সেই জিনিসটা আবার মানে শরীরের মধ্যে দেখা দেয়। শরীর খুব খারাপ হতে থাকে। একটা ঘা ছিল মায়ের পায়ে। এটা খুব বেড়ে যাচ্ছিল। কিছুতে কমছে না, শুকোচ্ছে না। তো সবাই বলছে পাটা বোধহয় কেটে বাদ দিয়ে দিতে হবে। এরকম একটা ব্যাপার ছিল। তাই জন্যই আমরা একটু মানে ভয় পেয়ে গেছিলাম। সেই দাদাটাকে আমরা আবার ডাক করাই আরকি। তো সেই দাদা আসার পরে আমাদেরকে একটা স্টিলের কৌটোর মধ্যে একটা জিনিস দিয়ে দেয়। যে এটাকে ঠাকুর আসনে রেখে দিন, মা ঠিক হয়ে যাবে। মানে আমার মাকে বলতেন কি ঠিক হয়ে যাবে। আর এটা কখনো কিন্তু খোলা যাবে না। খুললে মাসির প্রাণ সংশয় হবে। কিছুদিন মধ্যে মায়ের পাটা এতটাই বেড়ে গেছিল যে মানে মায়ের সত্যিই প্রাণ সংশয় হয়ে গেল। আর মাকে এখানে মানে আমাদের লোকাল হসপিটাল থেকে আপনার এনআরএস এ ট্রান্সফার করে দেওয়া হলো। তারপরে এনআরএস এ যখন ট্রান্সফার করা হলো, আ এনআরএস এর থেকে অ্যান্টিবায়োটিক ডোজ পড়ছে, মা ওগুলো নিতে পারছিল না তখন। মানে খালি বমি হচ্ছে আর ল্যাট্রিন হচ্ছিল। কিছু খাওয়া-দাওয়াও করতে পারছিল না সাথে। তো আর তার ওখান থেকে আবার আইবিতে মাকে ট্রান্সফার করে দেওয়া হলো। তখন যে সেই সময়টা স তে অ্যান্টিবায়োটিকটা বন্ধ হয়ে গেল, তাতে কি হলো ওই ঘাটা পুরো মায়ের বডিটা ধরে নিল, সেপ্টিসেমিয়া হয়ে গেছিল মায়ের। ওকে। তো এবার ডাক্তার আমাদেরকে বলছে যে ২৪ ঘন্টা আর আছে না। ৭২ ঘন্টা কেটে যাওয়ার পরেও কিন্তু মারছিলেন।
তো খুব কষ্টকর ছিলেন। খুব। চোখে দেখার মতো না। যেহেতু আমার তখন সদ্য বেবি হয়েছে, তো আমি হসপিটালে ছিলাম না। তো বাবা, আমার দিদি ওরা সবাই ছিল। বারবার করে আমাকে সেটাই বলতেন, কালো বমি করছেন। মানে এর থেকে মরে গেলে ভালো হয়। যা কষ্ট পাচ্ছি। তখন আমি আমার মেসোমশাইকে বলি যে, "তাহলে কি করা যায়? ওটার জন্য কি কিছু হচ্ছে?" তো মেসোমশাই আমাকে বললেন যে, "আ ঠিক আছে, আমি কথা বলে তোমাকে জানাচ্ছি।" তো আমাকে জানালো যে, "ওটাকে ফেলে দিয়ে এসো, কোনো জলের মধ্যে ওটাকে প্রবাহিত করে এসো।" আমার কিছু সমস্যা থাকায় আমি আমার ভাইকে বললাম যে, "তুমি ওটাকে বার করো।" বললাম, ভাই তখন খুবই ছোট। ওকে নিয়ে ওকে দিয়েই জলে প্রবাহ করালাম। বাট করে জাস্ট আমি ঘরে এসছি, সঙ্গে আমার দিদি আমাকে ফোন করে বলছে যে, "মা নেই।" মানে এইটা আমার লাইফের ঘটনা। আমি কিন্তু ব্লাক ম্যাজিক তার আগে কোনদিন মানতাম না। কিচ্ছু মানতাম না। মানে কিন্তু এটা একটা ব্লাক ম্যাজিকই ছিল যে আমার মাকে ২৪ ঘন্টা থেকে ৭২ ঘন্টা তখনও বাঁচিয়ে রেখেছিল। আমি এটা মনে করি। আর মানে মাঝে হয়তো আমার এই স্মৃতিটা ভুলেও গেছিলাম। মানে মা মারা গেছেন আমার ১৫ বছর হতে চলল। কিন্তু আমি এখন আমাকে এই জিনিসটা বারবার করে আরো মানে বোঝায় যে হ্যাঁ, সত্যি ব্লাক ম্যাজিক হয়। এভাবে করতে পারলে হয়। কিন্তু আমাদের কলকাতা শহরে এত এখন ভেজালে তান্ত্রিক ভরে গেছে, এইজন্য আমরা চট করে এটার উপর বিশ্বাস রাখতে পারি না। কিন্তু তেমন সাধকেরা সত্যিই পারেন হয়তো করতে। তো অবশ্যই। তা হচ্ছে ব্যাপার। আর যেহেতু তুমি বললে একটা ব্রাহ্মণ ফ্যামিলি থেকে তুমি বিলং করো। তো হুম। সেই ক্ষেত্রে তো পুজো আচ্চাও তো সেই একটা রিচুয়াল ব্যাপার একটা আলাদা থাকে। একটা ব্যাপার ঠিক আছেই। আছে? তো আছে তো এইখানে একটা কথা উঠে আসে যেটা হচ্ছে বা যেটা একটু আমি জানতে চাইছি সেটা হচ্ছে ব্রহ্মদৈত্যিক। যেটা আমাদের হয় যে ব্রহ্মদৈত্যের যেটা একটা ব্যাপার থাকে, কনসেপ্ট থাকে মানুষের। এই হুম। ব্রহ্মদৈত্যের ব্যাপারে তোমার কি মানে বক্তব্য? মানে এইটা কি সত্যিই মানে ইনি থাকেন? নাকি এটা একটা মানে কথা বা পৌরাণিক কথা বা কিছু একটা ব্যাপার? এবার ব্রহ্মদত্তের কথা যদি বলি, তোমার ২০০০ তোমার কি বলবো, ২ বছরই হলো। হ্যাঁ, ২ বছর তো হয়ে গেছে। ২০২৪ এ আমার এক জ্যাঠামশাই মারা যান। তো উনার দেখভাল করছিল আমার দিদি। উনি যেদিনকে মারা যান, উনাকে দাহ করে আসার পরে আমার পুরো পরিবার, উনিও তো ব্রাহ্মণ। পুরো ক্লাস আমাকে বলছে যে, "দেখো খাটে উনি শুয়েছিলেন। আমাকে ঘুমোতে দিচ্ছি না।" মাঝরাতে উঠেও ফোন করেছেন আমাদের সবাইকে। কিন্তু আমি ঘুমোতে পারছি না। জ্যাঠা আমার গায়ে পা দিচ্ছে। তো আমরা এটা কমেডি ভাবে নিচ্ছিলাম। মানে কোন মাঝে এমন অবস্থা হয়ে গেল যে উনি উনার বাড়িতে বাসন পড়ছে, ওদিকে দরজা-জানালা নিজের থেকে খুলে যাচ্ছে, বন্ধ হচ্ছে। মানে জ্যাঠা উনি একাই থাকেন। উনার ওয়াইফ তার ২ বছর আগে মারা গেছে। আ হাসব্যান্ড ওয়াইফই ছিল। তো বুড়ো বয়সে কে দেখবে? তো উনি আমার বাবার জেঠুর ছেলে হয়। তো আমার দিদিকে রিকোয়েস্ট করেছিল যে, "মা তুই একটু আসবি, আমার দেখাশোনা করার জন্য। আমার কাছে কিছু কদিন থাক, আমার শরীরটা খুব খারাপ।" তো দিদি যাওয়াতে জামাইবাবু আর দিদির মেয়ে ওরা যাওয়া আসা করছিল ওই বাড়িতে। তো এবার দিদি একা মহিলা, কেউ মারা গেলে তো ওটা একা মানে সলভ করা সম্ভব না। তাই জামাইবাবু ছিল কয়েকদিন ওই সময়টুকুতে। আচ্ছা। খুব উনি ডিস্টার্ব ফিল করেছেন। আর মানে উনি কিছুতেই বাড়িতে উনার কাউকে থাকতে দিতে চাইছিলেন না। মানে তারপরে আমার খুড়তুতো পিসিরা তাদের হাসব্যান্ডদের নিয়ে থেকেছে যে, "ঠিক আছে, ওরা থাকতে পারছে না, আমরা গিয়ে থাকি কিছুদিন।" না, কেউ থাকতে পারেনি ওই বাড়িতে। সবাই একে চলে এসছে। তো এখনো কিন্তু বাড়িটা আছে। বাড়িটা এখন মানে জঙ্গলে পরিণত হচ্ছে ধীরে। তো বলতে মানে উনি সাপ্তের ব্রাহ্মণ ছিলেন। উনার শিষ্য পর্যন্ত আছে কত। মানে পুরো হয় না? মানে আমার দেখা মতে। আমার বাবা যেহেতু আ সিপিএম করতেন, কমরেড ছিলেন, উনি এসব মানতেন না। কিন্তু আমার এই জ্যাঠামশাই খুব মানতেন। তো আ অনেক শিষ্যও আছে। খুব পুজো আচ্চা করতেন। মা চণ্ডীর ওনার বাড়িতে করা ছিল, মূর্তি ছিল, যেটা এখন আমাদের এই বাড়িতে এনে রাখা হয়েছে নিত্য পুজোর জন্য। তো আম ঠিক মানে এখনো ওনার বাড়িতে গিয়ে কেউ রাখতে থাকতে পারছে না। অনেকেই চেষ্টা করেছে। এখনো আমি এক্সপেরিয়েন্স করিনি।
আমি বলেছি যে আমি এদিকেও থাকবো। দেখবো কি হয়। প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় হচ্ছে একটু বোঝার চেষ্টা করবো। দুটো কিন্তু হয়েছে। একদম, একদম। আর একটা কি হচ্ছে যে, একটা চল কথা আছে প্রবাদে যে মানে প্রবাদ মানে আমার ঠাকুমারাও বলতো বা অনেকেরই এই ব্যাপারটা আছে যে মানে মহিলাদের ক্ষেত্রে, বাড়ির মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যে হয় যে চুল খুলে বা রাস্তায় বেরোবি না। ঠিক আছে? তারপরে এইটা মানে এই জিনিসটা কি ব্যাপার? মানে মেয়েদের ক্ষেত্রে চুল খুলে মানে তেঁতুলতলা থেকে যাবি না, বেলতলা থেকে যাবি না বা এমনি রাস্তায় হাঁটবি না। এই গ্রাম্য অঞ্চলে মনে হয় এই প্রথাগুলো একটু বেশি চল আছে। তো এই জিনিস কেন? শহরেও আছে এই ব্যাপারটা। হ্যাঁ, মানে এই জিনিসটাই আমি জানতে চাইছি যে কেন? এই জিনিসটার কি কারণে? আম এটা সায়েন্টিফিকও একটা কজ আছে, আবার একটা আধ্যাত্মিক লেভেলেও এটা কজ আছে। আমার মা বলতো সবসময় যে, "না, এটা করা উচিত না।" তো গেছিলাম একবার। কেওড়া কৈলাসের সময় চলে গেছিলাম। তো জেদ করেই গেছি। চুল তো খোলা আছে তো কি হয়েছে? কোনো ব্যাপার না। এসব কে কে মানে আজকালকার দিনে। কিন্তু বাড়িতে আসার পরে চিকেন পক্স হয়ে গেছিল। ওকে। তো তাই জন্য যখন মানে তারপরে আমি নিজেও অনেককে বলেছি যে চুল খুলে যেতে না। মানে আজকালকার দিনের মানুষেরও বলেছে। কিন্তু আমার মনে হয় কোনো একটা সায়েন্টিফিক কজ দিয়ে আমি শ্মশানে গেছিলাম। তো আমার চুল খোলা ছিল। তাতে জীবাণুটা হয়তো স্প্রেড করতে সুযোগ পেয়েছে। এই ব্যাপারগুলো তার মানে হয় অ্যাকচুয়ালি মানে কোনো কারণেই যে আমাদের ঠাকুমা-ঠাকুমারা, মারা বারণ করে এই জিনিসগুলো করতেন না। কিন্তু এটা কিন্তু মানতেই হবে যে যদি ঈশ্বরের অস্তিত্ব থাকে পৃথিবীতে, তারও আছে। দুটোই আমরা দেখতে পাইনি কিন্তু। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক। অনেকের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স হয় আমি শুনেছি যে তারা একটা কালো ছায়া দেখেছে তার সামনে থেকে চলে যাচ্ছে। ঠিক আছে? হয়তো দেখছে তার মানে এই ব্যা অনেক সময় হয় মানে পুকুরে মানে শহরে তো সেরকম আর পুকুর জলাশয় নেই। কিন্তু একটু গ্রাম সাইডে গেলে জলাশয়গুলোতে বলে নাকি ওই জলে নাকি শয়তানে চুবিয়ে দেয় বা মুখ গুঁজে দেয়, এইরকমভাবে মেরে ফেলে। এই জিনিসগুলো অনেক শুনেছি আমি গ্রাম অঞ্চলে। হ্যাঁ, আমার থেকে দিদির বিয়েই হচ্ছে গ্রামে। ওখানে তো মানে আমরা রাস্তা দিয়ে একটু তখন লাইটও ছিল না যখন বিয়ে হচ্ছে। বলতে যে হাত ধরে, ধরে মানে লাইন দিয়ে যেতে হবে আরকি। আর যেহেতু জামাইবাবু বলতেন যে ব্রাহ্মণ আরকি। উনি পৈতে পড়ে যেত তো বলতো ওনার পেছন, পেছনই যেতে হবে। নইলে পৈতে যারা ধারণ করে তাদেরকে চট করে এইসব ধরতে পারে না আরকি। আর চুল বেঁধে যেতে হবে। মানে দিদির শাশুড়ি গুলো বলতেন আমাদেরকে যে এইভাবে যাও। মানে ওনাদের পিসির বাড়িটা একটু দূরে ছিল। তো ওই বাড়িতে অনুষ্ঠানের জন্যই আমরা বেশ কিছুদিন ওখানে ছিলাম। বিয়ে ছিল। বেশ কিছুদিন ছিলাম। সেজন্য এই বাড়ি থেকে ও বাড়ি যাতায়াত করতে হবে। মাঝে, মাঝে রাত্রেও যাতায়াত করতে হতো। তো তখন এইভাবে মানে মনে হতো একটা ছোট ট্রেন গাড়ি যাচ্ছে আরকি। একের পর এক মানে যাতে কোনো গ্রাম বা একদমই গ্রাম। ক্যানিং জায়গাটা তো জানেন যে হুম, খুবই হুম। ক্যানিংটা একটু গ্রাম সাইড। তো ওখান থেকে তো সুন্দরবনটা একটু হচ্ছে না? ওখান থেকে সুন্দরবনটা শুরু হচ্ছে। দিদির শ্বশুরবাড়িটা হচ্ছে ক্যানিং স্টেশন আর তালদি স্টেশনের মাঝখানে পড়ে। কুলতলি। কুলতলি গ্রাম। তো যাই হোক, এই হচ্ছে তোমার লাইফের ঘটনা। তো তুমি আমাদের দর্শকদেরকে কিছু বলতে চাও বা আমার বন্ধুদেরকে কিছু বলতে চাও তাহলে তুমি বলতে পারো। তোমার সাজেশন যদি তাদের কিছু কাজে আসে সেটাও বলতে পারো। কারণ অলমোস্ট ব্রডকাস্টটা আমার শেষের দিকে এসছে। তো হুম। তুমি একটু বলে দাও তাহলে যদি কিছু হিন্ট দিতে চাও তাদেরকে এইসব প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে বা লাইফের কোনো তারা তোমাকে দেখে যদি তোমার কথাটা শুনে যদি ইন্সপায়ার হয় তো সেই ক্ষেত্রে না আমি এটা বলব যে আমি বিশ্বাস করেছি এই কারণে আমি কিন্তু ঠেকেছি কিন্তু। একবারও আমি বলব না যে আমাকে কেউ জোর করিয়ে বিশ্বাস করিয়েছে বা আমার মনে থেকে বিশ্বাসটা ছিলই আগে থেকে। আমি তো ঠেকে শিখেছি। সবকটা যে কটা এক্সপেরিয়েন্স এর কথা বললাম, সবকটাই মানে আমি ঠেকে শিখেছি। আমার অনেকদিনই আমার মানে মাতৃভূমিকে ছেড়ে আছে। বিহারে আছি কারণ আমার আমি ইউপিতে ছিলাম ওই বছর। তারপরে বিহারে আছি এখন। এখানেও নানা রকম ঘটনা ঘটেছে। কিন্তু হয় কি মানুষের এটা আমার মনে হয় এটা আত্মার উপর ডিপেন্ড করে। কেউ এগুলো নিয়ে মানে যারা বেশি ভাবে তাদের বোধহয় সামনে এগুলো বেশি তাড়াতাড়ি চলে আসে। আর যারা ভাবে না, ইগনোর করে তাদের হয়তো মানে ওই আমার মতো ঠেকে শেখে আরকি তারা।
কিন্তু আমি এটাই বলবো যে যদি আমরা ভগবানকে মানি, যতটাই আমরা ভগবানকে মানি, ততটাই কিন্তু আমাদের এটাকেও মানতে হবে। আমি বিশ্বাস করি আছে, কিছুটা আছে, কিন্তু কি আছে আমি জানি না, কিন্তু আছে কিছু একটা। ওকে। তো বন্ধুরা, তোমরা তো শুনলেই দিদির গল্প। অনেক গল্প একের পর এক উনি শোনালেন। ঠিক আছে? আর মানে কথাটা ঠিক হয়ে গেল অনেকটা আরব্য রজনীর মতো, যে একটা গল্পের ভেতর গল্প, গল্পের ভেতর গল্প একটা ব্যাপার। আই থিংক তোমাদের ইন্টারেস্টিং লাগবে শুনে। তো তো এখানেই পডকাস্টটা আমি শেষ করব। ঠিক আছে? তোমাদের যদি দিদির গল্প শুনে তোমাদেরও যদি কোনো গল্প শেয়ার করতে চাও, তোমাদের সাথে যদি কোনো ভৌতিক এক্সপেরিয়েন্স ঘটে থাকে, তো প্লিজ আমাদের রাতের শেষ অতিথি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্টের সাহায্যে তোমরা বলো। আমরা গিয়ে আমাদের টিম থেকে কোনো একজন তোমাদের সাথে কানেক্ট হবে। বাই ভিডিও কলে এইটা হয় না, অনলি ফর অডিও। তাই ভয় পাওয়ার দরকার নেই। তাই তোমরা তোমাদের মতো অডিও আমাদেরকে শেয়ার করবে। আমরা তোমাদের এক্সপেরিয়েন্সটা সবার কাছে এরকমভাবে শেয়ার করে দেবো। তো থ্যাংক ইউ বন্ধুরা। তাহলে আজকের মতো ব্রডকাস্টটা এখানেই শেষ করব। আমি তোমাদের রাহুল, রাতের শেষ অতিথি থেকে। থ্যাংক ইউ।